আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক ধরনের ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো যা এতটাই বিরল যে বলা হয় এটা এমন একটা সাইকোলজিক্যাল ফ্রিকোয়েন্সিতে কাজ করে যেখানে বেশিরভাগ মানুষ পৌঁছাতে পারে না। তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। আমরা আজ সুপার এমপ্যাথ ধারণাটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন মনস্তাত্ত্বিক সোর্স থেকে যা জানা যায়, এই ব্যক্তিত্বের গঠন কিন্তু জন্মগত নয়, বরং জীবনের কিছু তীব্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা তৈরি হয়। এই কনসেপ্টটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে এর উৎসটা দেখতে হবে। এটাকে অনেকটা মনস্তাত্ত্বিক ভাটার মতো বলা হয়, যেখানে কঠিন সব অভিজ্ঞতা একটা মানুষের ব্যক্তিত্বকে একেবারে নতুন করে গড়ে তোলে। ব্যাপারটা কিন্তু শুধু একটু বেশি সংবেদনশীল হওয়া নয়, এটা একটা কমপ্লিট মানসিক পুনর্গঠন। আর এর ফলে এমন কিছু ক্ষমতা তৈরি হয় যা অন্যদের কাছে প্রায় অবিশ্বাস্য বলে মনে হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? সুপার এমপ্যাথরা প্রায় নিজেদের এই ব্যাপারটা বুঝতে পারে না। তারা ধরে নেয় তাদের এই যে গভীর মানসিক বিশ্লেষণ, এটা হয়তো সবার ক্ষেত্রেই ঘটে, এটাই হয়তো স্বাভাবিক। তো এই যে একটা অর্জিত পরিচয়, এটা ঠিক কিভাবে প্রকাশ পায়? সোর্সগুলোতে এর 7টা নির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। চলুন তাহলে এক এক করেই এই 7টা লক্ষণের গভীরে যাওয়া যাক। প্রথম যে লক্ষণটা, সেটা হলো একজন মানুষের ট্রমা, তার ডিফেন্স মেকানিজম আর তার ভেতরের গোপন উদ্দেশ্যগুলো প্রায় সাথে সাথেই বুঝে ফেলার একটা ক্ষমতা। বলা হয় এই দক্ষতাটা প্রায় ছোটবেলায় টিকে থাকার একটা কৌশল হিসাবে তৈরি হয়। মানে শুধু তাদের উপস্থিতি যেন একটা অথেন্টিসিটির ফিল্ড তৈরি করে, এমন একটা পরিবেশ যেখানে কোনো ধরনের ভান বা অভিনয় করা খুব কঠিন হয়ে পড়ে। এর ফলে যারা মুখোশ পরে থাকে তারা খুব অস্বস্তিতে পড়ে যায়, আর কখনো কখনো বিরক্তও হয়। আর এটাকে কিন্তু শুধু ইন্ট্রোভার্ট হওয়া ভাবলে ভুল হবে। এটাকে বলা হয় একটা বাধ্যতামূলক সাইকোলজিক্যাল মেনটেন্যান্স। এই সময়টা তাদের লাগে নিজেদের অনুভূতিগুলোকে অন্যদের থেকে শুষে নেওয়া ইমোশনাল এনার্জি থেকে আলাদা করার জন্য। বলা হয়ে থাকে তাদের মধ্যে এক বিশেষ ধরনের এনার্জি থাকে যা শিকারী ব্যক্তিত্ব বা নার্সিসিস্টদের আকর্ষণ করে। কারণ নার্সিসিস্টরা বুঝতে পারে যে এখানে সহানুভূতির এক বিশাল ভাণ্ডার আছে, যা তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। আর এই প্যাটার্নটা প্রায় সেই ছোটবেলা থেকেই শুরু হয়। আর এটাই তাদের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করে, এমন একটা একাকিত্ব যা ভিড়ের মধ্যেও অনুভূত হয়। কারণ তাদের বেশিরভাগ সম্পর্কই মানসিক গভীরতার দিক থেকে কেমন যেন একতরফা মনে হয়। সোর্সগুলোতে এটাকে বলা হয় সুপার এমপ্যাথের দীক্ষা, মানে এক ধরনের ইনিশিয়েশন। এটা এমন একটা চক্রাকার অভিজ্ঞতা যেখানে একজন মানুষ তার পুরনো সত্তাকে পুরোপুরি হারিয়ে ফেলে, আর তারপর একটা নতুন আরও গভীর সত্তা নিয়ে তার পুনর্জন্ম হয়। এই অভিজ্ঞতাগুলো তাদের ভেতরটাকে পুরোপুরি বদলে দেয়, আর প্রত্যেকবার তাদের গভীরতা আরও বাড়িয়ে তোলে। এর মানেটা কি? এর মানে হলো তারা নিজেদের ভেতরের অন্ধকারের মুখোমুখি হয়েছে, আর ঠিক এ কারণেই তারা অন্যদের অন্ধকার দিকগুলোকেও কোনো জাজমেন্ট ছাড়াই দেখতে পারে। কিন্তু কেউ যদি নিজের ক্ষতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, সেটা তারা একদমই সহ্য করে না। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই 7টা লক্ষণ এমন একটা জীবনের দিকেই ইঙ্গিত করে যা একদিকে যেমন একটা বিরাট বোঝা, তেমনি আবার এক গভীর আর অনন্য শক্তির উৎস। সোর্সগুলো কিন্তু এটাকে এমন কোনো উপহার হিসেবে দেখায় না যা চেয়ে পাওয়া গেছে, বরং এটাকে একটা বোঝা হিসেবেই তুলে ধরে যা কঠিন পরিস্থিতি থেকে বাঁচার প্রয়োজনেই তৈরি হয়েছে। আর এই উক্তিটা চমৎকারভাবে দেখিয়ে দেয় কিভাবে এই বোঝাটাই শক্তিতে রূপান্তরিত হতে পারে। এটা আসলে একটা উৎসাহ, এই তীব্র বৈশিষ্ট্যগুলোকে সমস্যা হিসেবে না দেখে বরং নিজের স্বভাবের মূল অংশ হিসেবে মেনে নেওয়ার। আর যখন তারা নিজেদের এই স্বভাবটাকে সম্মান করতে শেখে, তখন সুপার এমপ্যাথদের মধ্যে এক অসাধারণ মানসিক শক্তির জন্ম হয় বলে বলা হয়। তারা তখন নিজেদের সম্পূর্ণতার দিকে মনোযোগ দিয়ে অন্যদের জন্য একটা বাতিঘর হয়ে ওঠে। শেষ পর্যন্ত মূল বার্তাটা কিন্তু এটাই, আত্মগ্রহণযোগ্যতা আর নিজের শক্তিকে কঠোরভাবে রক্ষা করা। দুনিয়ার সবাইকে ঠিক করার দায়িত্ব নেওয়ার চেয়েও এটা অনেক বেশি জরুরি। এই আলোচনাটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। এমন একটা দুনিয়ায় যেখানে বেশিরভাগ সময়ই স্তরী বা অগভীর যোগাযোগকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে গভীরতার জন্য তৈরি হওয়া একটা ব্যক্তিত্বের আসল উদ্দেশ্য আর প্রভাব ঠিক কী হতে পারে?